নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বেতন বৃদ্ধি সহ নানান দাবি নিয়ে আসাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে অঙ্গনওয়াড়ি কর্মীরা। সন্দেশখালী নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নালিশ ছাত্র সংগঠন এবিভিপির। হিন্দু শূন্য হওয়ার পথে করিমগঞ্জ জেলা কংগ্রেস ত্যাগ জেলা কংগ্রেস নেতার। বরাকের জলে ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের। ইয়াবা পাচার কাণ্ড, আদালতের নির্দেশে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক। সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল জানান দিতে গ্রাহক সচেতনতা বৈঠক আলগাপুরে। বেতন বৃদ্ধি সহ নানান দাবি নিয়ে সরকার বিরোধী আন্দোলনে অঙ্গনওয়াড়ি কর্মীরা। দীর্ঘদিন থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়করা নিজ বেতন বৃদ্ধি সহ নানান দাবি নিয়ে সময়ে সময়ে আন্দোলন করে যাচ্ছেন। 2023 সনে অক্টোবর মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলনে চাপের মুখে পড়ে আইসিডিএস এর সঞ্চালক অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে আলোচনায় বসেন। তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 12,000 টাকা ও হেল্পারদের বেতন 7,000 টাকা করার জন্য সরকারের নিকট প্রস্তাব পেশ করেন। কিন্তু বর্তমান সরকার এইবারের বাজেট পেশের সময় অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে প্রতারণা করে। তা নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা গুয়াহাটিতে 13 ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও তারা জানান। বুধবার বামপন্থী সংগঠন সিটুর ব্যানারে করিমগঞ্জের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়করা করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে ধর্ণা শেডে ধর্ণা কার্যসূচি পালন করেন এবং সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখে মহিলাকে দুর্গার সাথে তুলনা করা দল মহিলাদের রাজপথের আন্দোলনকে অগ্রাহ্য করছে। তাদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করতে ব্যর্থ হচ্ছে। এইবার তাদের বেতন বৃদ্ধি সহ বাকি দাবি মানা না হলে তারা তাদের আন্দোলন আরো দীর্ঘায়িত করবেন বলে তারা জানান। আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, সহায়িকা যারা আছেন, তারা দীর্ঘদিন থেকে তাদের বেতন বৃদ্ধির জন্য লড়াই করছেন, তাদের মজুরি বৃদ্ধির জন্য তারা লড়াই করছেন, তাদের পারিতোষিক বৃদ্ধির জন্য তারা লড়াই করছেন। আমি দীর্ঘ বক্তব্য আমি প্রেসের কাছে রাখবো না। গত অক্টোবর মাসে আইসিডিএস এর যিনি সঞ্চালক ডাইরেক্টর এই আন্দোলনের মুখে পড়ে ইউনিয়নের সাথে বসে একটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ডাইরেক্টর একটা প্রস্তাব সরকারের কাছে রাখেন। সেই প্রস্তাবটা হচ্ছে যে প্রস্তাব হচ্ছে যে আপনার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন তাদের মাইনে 12,000 টাকা করে দেওয়া হবে প্রস্তাব করেছেন তিনি ডাইরেক্টর, এবং যারা মিনি অঙ্গনওয়াড়ি কর্মী আছেন তাদের জন্য দেওয়া হবে 10,000 টাকা করে, এবং যারা হেল্পার আছেন তাদের জন্য 7,000 টাকা করে। এইটা উনি প্রস্তাব আকারে সরকারের কাছে রেখেছেন, অন্য ইউনিয়ন রাখেনি, ডাইরেক্টর নিজে রেখেছেন। কিন্তু অক্টোবর মাসের পরে এবার যখন বাজেট এলো তখন বাজেটে কোনো সংস্থান রাখা হলো না। দেশের আমাদের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষ যারা আছেন, যারা চান আমাদের দেশের শ্রমজীবী মানুষরা নিজের পায়ের উপরে দাঁড়িয়ে একটা আর্থিক অনটন থেকে মুক্তি পেয়ে বেঁচে থাকতে পারেন, তাদের জন্যে তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই হচ্ছে আজকের আমাদের কর্মসূচির কথার বন্দোবস্তগুলো। এখানে আছেন আমি করিমগঞ্জ জেলার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পক্ষ থেকে আমি একটি কথা রাখবো। বেশি কিছু বলার দরকার নাই, যেহেতু আমার পূর্ববর্তী বক্তা রেখে গেছেন এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমেও আমরা বুঝতাম ভারিয়ার জানতাম ভারিয়ার। আমরা মুখ্য উদ্দেশ্য হইল আজকে এখানে জমায়েত হওয়ার উদ্দেশ্য হইল যে বিগত দিনও আমরা ডাইরেক্টর সাথে বিভাগীয় ডাইরেক্টর মহোদয়ের যে প্রস্তাব করছিলা, এটার মধ্যে আমরা কোনো ধরনের বাজেট যখন হয় তখন আমরা কোনো ধরনের মানে সুরাহা পাইছি না। আমরা বিষয়ে কোনো একটা টাকারও কোনো বাজেটও আনা হয়েছে না। গতিকে আমরা সব ওয়ার্কার হেল্পার বোনেরা, অথচ মা বোন চাষি সবও আমরা মিলিয়া একসঙ্গে রাজপথ বাইরে আইছি। ও কারণেও আমরা পেটর ক্ষুধা আর সহ্য হয়েছে না। সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রতিবাদে সরব ছাত্র সংগঠন এবিভিপি।
বিগত প্রায় 2 মাস ধরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অতিষ্ঠ মানুষের পুঁজিভূত রাগ প্রকাশ্যে চলে এসেছে। রাজ্য সরকারের পুলিশ বাহিনীর উপর ক্ষোভ প্রকাশ করছেন সেখানকার মহিলারা। দীর্ঘ 1 যুগ ধরে মহিলাদের সাথে অকথ্য আচরণ করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তার বিরুদ্ধে ক্ষোভে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে আক্রমণ চালান সন্দেশখালীর মানুষ। এই ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকে চেপে ধরেছে বিরোধীরাও। এবার সন্দেশখালী ইস্যুতে দেশ জুড়ে আন্দোলনে নামল ছাত্র সংগঠন এবিভিপি। মঙ্গলবার কলকাতা সহ নানান জায়গায় মমতা সরকার বিরোধী আন্দোলনে সামিল হন এবিভিপি নেতাকর্মীরা। বুধবার সীমান্ত শহর করিমগঞ্জেও এবিভিপি কর্মী সমর্থকরা 6 দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিকট প্রেরণ করেন। মহিলা বিরোধী সন্দেশখালীর ঘটনার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত সহ মহিলাদের আইনি সুরক্ষার দাবি জানান ছাত্র সংগঠন এবিভিপির কর্মীরা। নমস্কার সবাইরে, আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি করিমগঞ্জ শাখার পক্ষ থেকে এখানে আসছি। তো আজকে আমরা এখানে আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ ইউনিটের পক্ষ থেকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেটি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যেটি আমরা একটা মেমোরেন্ডাম দিছি থ্রু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করিমগঞ্জ। যে আমরা মেমোরেন্ডামের মেইন টপিক হচ্ছে গিয়ে আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের যে মানে নর্থ 24 পরগনা যে ডিস্ট্রিক্টটা আছে এখানে সন্দেশখালী এরিয়াতে দেখা গেছে কি যে ওয়েস্ট বেঙ্গলের যে রুলিং গভর্নমেন্ট আছে টিএমসি, সেই টিএমসির যে কার্যকর্তারা আছে, যে মানে লিডাররা আছে, তারা করে কিন্তু তারা এখানে সার্ভেতে পারো এই সন্দেশখালী এরিয়ার মধ্যে তারা সার্ভেতে বাড়িয়ে তারা এখানের মধ্যে ঘরের মধ্যে যেখানে মানে তারা মহিলারা দেখবো গিয়ে ঘরের মধ্যে দেখবে কোনো সুন্দর মহিলা আছে, কোনো মানে মহিলারা আছে, তারা ঘর থেকে তুলিয়ে লইয়া যায় তার পার্টি অফিসে নিয়ে গিয়ে এখানে নারী নির্যাতনের মতো একটা জঘন্য কাণ্ড হয়। যে আজকে আমরা স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার 75 থেকে 77 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও আজকে আমরা ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন জঘন্য কাণ্ড হয়। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের থেকে এটা লিয়া তীব্র মানে নিন্দা জানাইতে এই জিনিসটার, আর আমরা এটা থরো ইনভেস্টিগেশন চাই। আর আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ওয়েস্ট বেঙ্গলের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোতে আন্দোলন করেনি। আর আমরা একটা কথা সবাই জানাই দিতাম চাই, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে মিডিয়ার ভাইরার মাধ্যমে সবাই একটা কথা জানাই দিতাম চাই যে এইরকম জঘন্য কাণ্ড যদি বন্ধ হয় না, আর এটা যদি তীব্র মানে ইনভেস্টিগেশন না হয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমগ্র ভারতবর্ষ মিলে এক বিরাট ছাত্র আন্দোলন গড়িয়া তুলব। আর এই ছাত্র আন্দোলন আটকানির মতো শক্তি কোনো স্টেট গভর্নমেন্টের কোনো পার্টির থাকতে যেটা আমি আগের থেকে জানাই দিতাম চাই। আর আজকে আমরা 77 বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা, কিন্তু তারপরেও আমরা দেশের ভিতরে নারী নির্যাতনের মতো জঘন্য কাণ্ড হয় যে আমরা মানে মেয়েরা দিতে কই আমরা দেশের মেয়েরা দিতে কই, তারা ঘর থেকে তুলে লইয়া যাক। আজকে একটা ন্যাশনাল একটা স্ক্যাম হয়েছে, এখানের একজন লিডার আছে, লিডারের ঘরে যখন ইডিআর সিবিআই যখন রেড মারতে যাওয়ার পরে সিবিআই ইডির মানুষেরা মারা হয়। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের মানুষেরা এখানে মারামারি করা হয়, কী ধরনের দেশ মানে গভর্নমেন্ট এখানেও। আর আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চিফ মিনিস্টার যে তাই একজন মহিলা চিফ মিনিস্টারের আন্ডারে এখানের যারা মানুষরা আছে, একজন মহিলা চিফ মিনিস্টারের আন্ডারে এখানে মহিলারাও যদি সুরক্ষিত নয় দেন কী রকম চিফ মিনিস্টার এখানে, এটা আমরা প্রশ্ন। হিন্দু শূন্য হওয়ার পথে করিমগঞ্জ কংগ্রেস। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ কংগ্রেস থেকে বিমুখ হওয়ার পর ঝাঁকে ঝাঁকে কংগ্রেসের নেতাকর্মীরা কংগ্রেস ত্যাগ করতে শুরু করেছেন। বিশেষ করে হিন্দু শূন্য হওয়ার পথেই এগোচ্ছে করিমগঞ্জ কংগ্রেস। এবার কংগ্রেস দল ত্যাগ করে করিমগঞ্জ জেলার সব হিন্দু কংগ্রেস কর্মীদের বিজেপিতে যোগদান করার আহ্বান জানালেন জেলা কংগ্রেসের প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস দাস পুরকায়স্থ। বুধবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর হাতে ইস্তফাপত্র তুলে দেন যুবনেতা আশিস দাস পুরকায়স্থ। বিগত পৌরসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন। এছাড়াও করিমগঞ্জ জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে আসীন ছিলেন তিনি। কংগ্রেসের এই পদের পদত্যাগপত্র হাতে তুলে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আশিস দাস পুরকায়স্থ। তিনি বলেন, সমগ্র অসমে কংগ্রেস বলতে এখন আর কিছু নেই। তিনি আরও বলেন, বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ যখন কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই উন্নয়নের জন্য বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের সাথে তারাও আছেন বলে তারা জানান। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ যখন বিজেপিতে যোগদান করবেন, তখন একযোগে তারা সবাই বিজেপিতে যোগদান করবেন বলে জানান আশিস দাস পুরকায়স্থ। তিনি আরও বলেন, কংগ্রেস শ্রীরামচন্দ্রের বিরোধিতা করে, তাই সব হিন্দু কংগ্রেস কর্মীদের কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করার আহ্বান জানান করিমগঞ্জ জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ পদ থেকে সদ্য পদত্যাগপ্রাপ্ত আশিস দাস পুরকায়স্থ। এই কিছুদিনের মধ্যেই কমলাক্ষপন্থী আরও এক ঝাঁক হিন্দু কংগ্রেস নেতাকর্মীরা কংগ্রেস ত্যাগ করবেন বলেও জানা গেছে। উদ্দেশ্য হইল, 1 নম্বর হইল আমাদের নেতা কমলাক্ষদে পুরকায়স্থ আইন দল ত্যাগ করছেন মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট হইয়া। আর আমরা কমলাক্ষদে পুরকায়স্থ
যেদিকে থাকবো আমরা ওদিকে আছি। প্লাস যেমন যে দলে রামের অপমান করা হয়, এই দল হিন্দু সনাতনী হিন্দুরা কিরকম থাকবে, এটা সম্ভব না। বলিয়া কোনো শব্দ আসামে এখন নাই। কংগ্রেস তো কিচ্ছু নাই। কংগ্রেস আসেনি, আপনারা তো বুঝলাম কংগ্রেস আসেনি। একটা বিধায়ক নাই, বরাকবেলি হিন্দু বিধায়ক নাই, একজন খালি আছে খলিল উদ্দিন আসেন, তাই না? এছাড়া তো কোনো এমএলএই নেই। কংগ্রেস কই? মুখে খালি কংগ্রেস করা আসবে, কয়েকজন নেতা আসেন, পার্টি নেতা আসেন, কোনো গ্রাসরুট লেভেলে কোনো কাজ নাই, কোনো ইয়ে নাই, সংগঠন নাই। কি আর কংগ্রেস? কংগ্রেস করলে কিছু নাই। কংগ্রেস আসিল যতদিন কমলাক্ষ দেপুর কেস তো আসলা, কমলাক্ষ দেপুর কেস তো নাই, কংগ্রেসও নেই। বরাকবেলি তার কংগ্রেস নাই, একমাত্র একজনই নেতা আসলো বরাকে, কমলাক্ষ দেপুর কেস তো। কমলাক্ষ দেপুর কেস তো নাই, আর নেতাও নাই কংগ্রেসও নেই। বিজেপিতে যোগদান কমলাক্ষ দেপুর কেস তো যেরকম আমরা আদেশ করবা আমরা এরকম করবো, এটা তার আদেশের অপেক্ষায় আছে। ইন্দিরা ভবন তো আর কিতা হইতো, কাকু থাকবা আর কিতা হইতো, আর তো কেউ নাই। হিন্দু মানুষ তো আর দেখি আর না, কেউ আছে করি। মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ থাকবো, হিন্দুরা তো কেউ কংগ্রেস করেন না এখন, আস্তে ভারতবর্ষীয় করেন না, আর ভারতবর্ষ সরিয়ে নেয়। তো কালকে শুরু করলাম, আরো 1000 মানুষের পদত্যাগ করবো আস্থা করিমই নর্থ করি। রাজনৈতিক ভবিষ্যৎ খুবই ভালো হইব। আমরা আগামীতে 2026-এ টান্ডে মন্ত্রী রূপে পাইনি, বরাকবেলির একজন মন্ত্রী পাইব, কেন হিন্দু বাঙালি মন্ত্রী হিসাবে টান্ডে পাইব। আমি সব হিন্দু ভাইরা কইব, তারা সবে আমিও পদত্যাগ করছি কংগ্রেস করে, তারাও পদত্যাগ করিয়া কমলাক্ষ্যর আসক্ত করতাম। আর কমলাক্ষ্য দেখতে যে নির্দেশ দিবা এই নির্দেশ মতো সবে কাজ করত। 3 দিন থেকে নিখোঁজ থাকা কিশোরের মৃতদেহ উদ্ধার। বরাক নদীতে ভেসে থাকা অবস্থায় উদ্ধার কিশোরটির মৃতদেহ। শিলচর মেহেরপুর 5 ঘড়ির সারোয়ার ইকবাল নামের বছর 15-র এক যুবক বিগত 3 দিন থেকে নিখোঁজ ছিল। এ নিয়ে কিশোরটির পরিবারের লোকেরা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত মামলাও দায়ের করেন। মঙ্গলবার বিকেলে বরাক নদীর ইটখোলা অঞ্চলে জলে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরের মৃতদেহটি মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এদিকে ইকবালের পরিবারের লোকেরা এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। পাপন নামের এক প্রতিবেশী এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে সন্দেহ প্রকাশ করছেন সারোয়ার ইকবালের পরিবার। সারোয়ার বড়ভূঁইয়া যে রবিবারে, আজকে 3 দিন আগে রবিবারও আছিল, রবিবারে সকালে করতে গিয়ে যখন বাইরে যায় তখন পাপন করে একটা ছেলে আছিল তার সঙ্গে, তারা লইয়া গেছে তার যাওয়ার পরে তারে এরপরে তো ঘরে আর ঘুরিয়ে আইছে। এরপরে আমরা অনেক খুঁজাখুঁজি করছি, কালকে রবিবার দিন পুরা করছি, রাত্রেবেলা করছি, সোমবার কালকেও রাত্রেবেলা ফোন করছি, পাইছি না। আজকে এখন জানার থেকে খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে আইন আপনারা, তার বাবা গেছে যে আইডেন্টিফাই করতে করিয়া আসছে। পাপনের বাড়ি যাও মার্ডার, আমার তো এটা লাগে এটা মার্ডার, কারণ তার তো শুরুর লগে কোনো কিছু ইয়ে নাই, একমাত্র মানে ড্রাগস এডিক্ট। ওই যে পাপন ছেলেটা এত ড্রাগস এডিক্ট, এইখানে আমরা পাড়ার মধ্যে অনেক ছেলেরা নষ্ট করার লাগে এখানে প্ল্যান করে। অনেকদিন ধরে তার মানে তার একটা গাড়ি আছিল, ভাঙ্গা গাড়ি, এখানে থাকতো ফুলের উপরে, এটার ভিতরে বইয়া ড্রাগস খাইতো। আমার ভাইয়ে তার ওয়ার্নিং দিছে, বলছে তোর গাড়ি এখান থেকে সরা, নাহলে তোর গাড়ি আমরা ভাঙ্গিলাম। এরপরে ওই দিন গাড়ি সরাই লিছে, ও এরপরে থেকে বোধ ওই জিতেই বোধ ওই কাজটা করছে, কিছু হয়েছে না। কিন্তু ওই ছেলেটা সবসময় তারা ফোন করিয়া তারা লইয়া যেত ঘর থেকে। তার বাবার নাম মিন্টু, তার বাবার নাম হইলো কি নুরুল হোসেন বড়ভূঁইয়া, মিন্টু। তো বিচার চাই। পাপনের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবা না, এরা আমরা ফোন করছিলাম, এরা কালকে রাত্রে কইছে আমরা এখন রংপুর আছি। তখন আমরা এখন ওটাও চাই যে মানে আমরা কাছাড়ে জেলাধিপতি যে আসুন তাই, আর আমরা অসীম মহাশয় তার কাছে আমরা মানে বিচার চাই, ওটাই আর কিছু না। আর পাপনের সঙ্গে 2-3 জন আসুন, এরা যাতে অতি সত্ত্বর মানে অ্যারেস্ট করা হয়। ইয়াবা পাচারকাণ্ড, আদালতের নির্দেশে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পাচারকারী। 2022 সনের সেপ্টেম্বর মাসে করিমগঞ্জ সদর থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে কমরুল উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে 100টি প্যাকেটে 2 কেজির অধিক পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
পুলিশ সাথে সাথে কমরুল উদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করলে আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু হয়। বুধবার এই বিচার প্রক্রিয়ায় জেলা দায়রা জজ রোশনারা রহমান ইয়াবা পাচারকারী কমরুল উদ্দিনকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়াও 1 লক্ষ টাকা জরিমানা অনাদরে অতিরিক্ত আরও 1 বছরের শাস্তি ঘোষণা করেন। আদালতের মাধ্যমে নেশা কারবারিরা কঠিন শাস্তি লাভ করলে আগামী দিনে নেশা কারবারিদের দৌরাত্ম্য কমবে বলে জানান সরকারি আইনজীবী ML কৈরি। বৈদ্য করিমগঞ্জ মহামান্য দায়রা জজ শ্রীমতী রৌশনা রহমান মহাশয়া একটি গুরুত্বপূর্ণ মকদ্দমায় NDPS মকদ্দমায় একজন আসামিকে সাজা দিয়েছেন। সেই কেসের ব্যাপারে ডিটেলস আমার লার্নেড অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ডিটেলস আপনাদের বলবেন। তোমার বিষয়ে বলতে গিয়ে বলছি যে ঘটনার তারিখ ছিল 12/9/2022 ইংরাজি তারিখ, বিকালবেলা অনুমানিক 6টা। এই সময় আসামি কমরুল উদ্দিন বাজার ব্যাগ নিয়ে বাড়িতে যাওয়ার সময় করিমগঞ্জ থানাধীন এলাকার অধীনস্থ পুলিশ এবং BSF-এর যৌথ অভিযানে এই আসামিকে 100 প্যাকেট নেশাজাতীয় দ্রব্যসহ পাকড়াও করা হয় এবং তাহার নিকট হইতে এই 100 প্যাকেট জব্দ করা হয়, যাহার মধ্যে ইয়াবা ট্যাবলেট ছিল, যাহার ওজন 2 কেজির উপরে। তো কমরুল উদ্দিনের নিকট হইতে উদ্ধার করার পর পুলিশ তা জব্দ করিয়া NDPS অ্যাক্টের অধীনে বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আজ মহামান্য দায়রা জজ মহোদয়া রোশনারা রহমান মধ্য রায়দান করেন এবং এই মোকদ্দমায় আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং দোষী সাব্যস্ত করে তাকে 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তৎসঙ্গে 1 বৎসর তাকে 1 লক্ষ টাকা ফাইন এবং অনাদয়ে আরও 1 বৎসর তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন, সিম্পল ইমপ্রিজনমেন্ট। এবং এই মোকদ্দমায় সরকার পক্ষে যিনি পরিচালনা করেন আমাদের মহামান্য লার্নেড পাবলিক প্রসিকিউটর শ্রী ML কৈরি মহোদয় এবং আসামির পক্ষে 2 জন উকিল ছিলেন, যাদের নাম হীরক দত্ত এবং আলতাফ হোসেন। এই মোকদ্দমা 2022-এর এত তাড়াতাড়ি এই মোকদ্দমার রায়দান হয়েছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এই প্রসিকিউশনের খুব তাড়াতাড়ি কেসটাকে প্রেজেন্ট করার জন্য এবং আদালত তো অনেক প্রায়োরিটি দিয়ে কেসটাকে যাতে শেষ করা যায়, কারণ সমাজের কাছে এই ড্রাগসের একটা অভিযান চলছে। সেই সমাজকে উদ্ধার করার জন্য পুলিশ যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের CM বলেন, আমাদের সেন্ট্রাল লেভেলে বলেন, এই পুরো ভারতবর্ষকে নেশামুক্ত রাষ্ট্র গঠনের জন্য এই যারা দুষ্কৃতীরা এই সমাজটাকে নষ্ট করার চেষ্টা করছে তার অভিযান চলছে। এবং সেই সঙ্গে আজকে আমাদের করিমগঞ্জের দায়রা জজ মহোদয়ার আদালতেও তার একটা নিদর্শন পাওয়া গেছে যে 2022-এর কেস এত তাড়াতাড়ি আজকে দোষী সাব্যস্ত হয়েছে। আমার মনে হয় এই কথাগুলো যদি সমাজের কাছে ছড়িয়ে পড়ে, আমার মনে হয় এই সমাজটা যারা এই কাজে লিপ্ত তারা অনেক ভয় পাবে, এই সমাজটা রক্ষা পাবে। এগুলো সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা। অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা সম্পর্কে গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে এক গ্রাহক সচেতনতা সভা আলগাপুর জিপি অফিসে আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন RBI LDO সুকুশ বিশ্বাস, NRLM এর DPM S চৌধুরী, লিড ব্যাংক ম্যানেজার অশোক দেব, জয়তা দাস, আলগাপুর গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার জন্মজিৎ দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবিদ, নাবার্ডের কর্মকর্তা সহ অন্যান্যরা।
তারা উপস্থিত সকলকে প্রকল্পের বিষয়ে সচেতন হয়ে প্রকল্পের সুবিধা গ্রহণ করার আহ্বান জানান। এদিন এই সভায় প্রায় শতাধিক এসএইচজি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বইয়ের প্রতিবেদন। স্টার্টিং এ 1.5 লক্ষ টাকা দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই এখানে যারা উপস্থিত আছেন সবাই ব্যাংকের ওই ফার্স্ট লোনের আওতায় এসে যেন আশা করব। আর কিন্তু এসএইচজি শুরু করার পর আমি একটা বিষয় আপনাদের অনুরোধ করব, আপনারা যাতে এসএইচজি পঞ্চসূত্রটা মেইনটেইন করার চেষ্টা করবেন, যাতে রেগুলার মিটিং করবেন, রেগুলার সেভিংস করবেন, আপনার রেগুলার ইন্টারনেট লিঙ্ক অন্তর্ভুক্তকালীন যেগুলো লোন আছে নিজেদের মধ্যে এগুলো লোন করবেন, লোন রিপেমেন্ট করবেন এবং বুকস অফ অ্যাকাউন্ট গুলো ভালোভাবে মেনটেন করবেন। কারণ অনেক সময় কি হয়, আমরা যখন লোন দেওয়ার জন্য ওই বুকস অফ অ্যাকাউন্টস আর ওই প্রসিডিং বুকটাই কিন্তু মেইন, ওই দুটোর উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে ওই 1.5 লক্ষ টাকা লোনের সুযোগ বা সুবিধা দিতে পারি। তো ওইগুলো যদি আমরা ঠিকঠাক পাই না, তাহলে কি হয়, আমরা আপনাদের গ্রেডিংটা করা যায় না যে আপনারা লোনের জন্য এলিজিবল কিনা। তো আমি অনুরোধ করব সবাইকে যাতে আপনারা ওইগুলো মেনটেন করে রাখেন। এখন আগে থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, ফিল্ড স্টাফ যারা আছে ওরা কাজ করছে, হ্যাঁ আগে থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আমি আশা করবো আপনারা এগুলো যাতে কন্টিনিউ রাখেন, কারণ এই আপনার 1.5 লক্ষ টাকা লোন নিয়ে কিন্তু আপনার এই লোনের জিনিসটা কিন্তু শেষ হবে না। ওগুলো মেইন সরকারের উদ্দেশ্য হলো গিয়ে গ্রামের যত মহিলারা আছে সবাইকে স্বাবলম্বী করা। তো এই 1.5 লক্ষ টাকা লোন আপনারা যখন রিপেমেন্ট করবেন উইদিন 1 ইয়ার or 1.5 বছর পরে আপনারা আবার কিন্তু 3 লক্ষ টাকা পাবেন দ্বিতীয় কিস্তি। সেম এরকম দ্বিতীয় কিস্তি যখন আপনারা টাইম রিপেমেন্ট করবেন তখন আপনাকে ব্যাংক থেকে 6 লক্ষ টাকা দেওয়া হবে। সেম 6 লক্ষ যখন রিপেমেন্ট করবেন 10 লাখ থেকে 25 লাখ, মানে এই জিনিসটা আপনার বেড়ে যাবে। কিন্তু আর সবচেয়ে মজার সবচেয়ে মেইন কথা হলো এই লোনগুলোতে শুধু আপনার আধার কার্ড আর প্যান কার্ডই লাগে, আর অন্য কোনো ধরনের ডকুমেন্টস লাগে না। জেনারেলি আমরা ব্যাংকে যদি কাউকে 2 লক্ষ টাকা লোন দিতে চাই আমাদের অনেকগুলো পেপারস দিতে হয়, কিন্তু আপনার এসএইচজির ক্ষেত্রে নিয়মগুলো একদম শিথিল করা আছে। তো আপনারা এই সুযোগটা গ্রহণ করুন। এখনো অনেক এসএইচজি আছে যে লোনটা নিতে ওরা আগ্রহী থাকে না, কিন্তু কেন লোনটা নিতে কেন আপনারা আগ্রহী থাকবেন না? সরকারের মেইন উদ্দেশ্য হলো গিয়া রুরাল ডেভেলপমেন্ট। একটা রুরাল ডেভেলপমেন্ট যখন হবে তখনই ইন্ডিয়াটা গ্রোথ হবে, আর আপনারা এই ডেভেলপমেন্টের অংশীদার থাকবেন। বাপের বাড়ি যাওয়ার জন্য মেয়েদের বলছি, বউদের যারা আছেন এখানে, বাপের বাড়ি যাওয়ার জন্য আমরা আগে থেকে প্ল্যান করতাম। হ্যাঁ, 2 দিন 4 দিন 1 মাস আগে থেকে আমি ওই দিন বাপের বাড়ি যাবো, ট্রেনের টিকিট, বাসের টিকিট কী করে যাবো, টাকা পয়সা জোগাড় করা সব করে তারপর ওখানে পৌঁছে যাওয়া যেত। আজকের দিনে তেমনটা নেই, মোবাইল হাতের কাছে আছে, ফোন করে মা বাবা ভাই বোনের সাথে কথা বলে নেওয়া যায় কি না? কিন্তু আগে এমন ছিল না, সময়টা নষ্ট হতো। এখন যেহেতু এই সুবিধাটুকু আমাদের কাছে আছে, ফ্যাসিলিটি আছে, মোবাইল আছে আমাদের হাতের কাছে, আমাদের সুবিধাও অনেক হয়েছে। আমরা খুব সহজে কি করতে পারি, অন্যদের সাথে যোগাযোগ করে নিতে পারি, আমাদের সুবিধা অসুবিধা অন্যদের সাথে শেয়ার করে নিতে পারি কিনা? কিন্তু এই সুবিধা আমরা নিতে গেলে কিছু প্রিকশন, কিছু আমাদের মাথায় রাখতে হবে জিনিসগুলো। মোবাইল চালানো অথবা ইন্টারনেট চালানো, সেই ব্যবহার করতে গেলে আমাদের কিছু জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হয়, যে জিনিসগুলো মাথায় রাখলে আমরা ঝামেলা বা বিপদে পড়বো না। যেমন ধরুন আপনার সেভিংস, তারপরে ইন্স্যুরেন্স, তারপর ডিজিটাল ব্যাংকিং, তারপর পেনশন, তারপর লোন, এইগুলো জিনিস নিয়ে আমরা মানুষের অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, যাতে মানুষের আজকাল কিন্তু গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের ফেসিলিটিস প্রোভাইড করা হচ্ছে, বাট আমরা যেগুলো জানি বাট প্রপারলি জানি না, যার জন্য আমরা এগুলোর অপরচুনিটিগুলো ভালো করে লইতে পারি না। ঠিক আছে, তো আমি বেশি কিছু বলতাম না, ইন্স্যুরেন্সের ব্যাপারে কয়েকটা কথা বলবো আপনারা। ইন্স্যুরেন্সের মধ্যে একটা কে করছেন ইন্স্যুরেন্স করছেন নি? কেউ ইন্স্যুরেন্স PMJDBY বা SBY এগুলো কি করছেন নি? যে ব্যাংকে যেটা লোনের সময় করা হয় যে 436 টাকা 30 টাকা করছেন তো কয়জন এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।